হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা ক্লাস 12 বেঙ্গল মিডিয়াম, দ্যাট মিন্স WBCHSE বোর্ডের জন্য সেমিস্টার 4-এর আলোর চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যেখানে আমরা রে অপটিক্স পড়ছিলাম, প্রতিসরণ পড়ছিলাম। প্রতিসরণের পার্ট 1 পড়েছি, পার্ট 2 পড়েছি, পার্ট 3-তে বেসিক্যালি আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। এবার প্রিজম দুটো হয়, একটা পাতলা প্রিজম আর একটা এমনি পাতলা প্রিজম নয়। পাতলা প্রিজম কাদেরকে বলবো? যাদের প্রিজম অ্যাঙ্গেলটা 10 ডিগ্রির কম হবে। তো বেসিক্যালি আমরা পার্ট 3টাতে প্রিজম রিলেটেড জিনিস পড়বো, নর্মাল প্রিজম, নট পাতলা প্রিজম। পাতলা প্রিজমটা আমরা পার্ট 4-এ পড়বো। তো পার্ট 2-এর যেগুলো, যারা পার্ট 2 দেখিসনি তারা পার্ট 2-এর ভিডিও দেখায়, পার্ট 1 পার্ট 2 দেখে তারপর পার্ট 3-তে আয়, তবে তোর ইজি লাগবে বুঝতে। সমস্ত কোয়েশ্চেন আমরা সলভ করব, যেরকমটা কথা দিয়েছিলাম সেরকমভাবেই কথা রাখবো। পরপর পার্ট ওয়াইজ আসবে ভিডিও। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমি তো খুব ভালো আছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি, দেখি আজকের ক্লাসে কি কি আছে। সংকট কোণ বলে দিয়েছিলুম, প্রতিসরণ, সংকট কোণের শর্ত সব বলা হয়ে গেছিল। কখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, কখন বিভেদ তল ঘেঁষে রশ্মি বেরোবে, সবের অ্যাপ্লিকেশন আমরা এখানে পড়বো। ক্লাস 10-এ আমরা প্রিজম সম্পর্কে পড়েছি। প্রিজম কি? দু ধরনের প্রিজম হয়। একটা প্রিজম কি, এমনি যেগুলো প্রিজম হয় তার প্রিজমের প্রতিসারক কোণটা অনেক বেশি হবে, আর একটা হয় থিন প্রিজম বা পাতলা প্রিজম। পাতলা প্রিজম কাদেরকে বলবো? যাদের প্রিজমের প্রতিসারক কোণটা অনেক কম হয়, বেসিক্যালি 10 ডিগ্রির কম হয় যাদেরকে, তাদেরকেই কি বলবো? পাতলা প্রিজম বলবো। এখন স্যার প্রিজম যে এটাকে আমরা আঁকছি, এইটাকে বলে প্রিজমের প্রধান ছেদ। কি প্রধান ছেদ? মানে ধর এরকম একটা প্রিজম, এইটা একটা প্রিজম, আমি এই অংশটা এঁকেছি, এটা অ্যাকচুয়ালি প্রিজম। এই প্রিজমের প্রধান ছেদ বলে হচ্ছে এই অংশটা, ত্রিভুজের মতন, ওই জন্য এটাকে এঁকেছি। এবার এরকম প্রিজম নানা ধরনের হতে পারে। প্রিজমকে যেমন ভাবে রাখবো, মনে কর এটা একটা ABC প্রিজম। কোনটা প্রিজমের প্রতিসারক কোণ? প্রিজমের প্রতিসারক কোণ তো রাখার উপর ডিপেন্ড করছে, মানে এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে। যদি আমি প্রিজমকে এরকম ভাবে রাখি, তাহলে প্রিজমের প্রতিসারক কোণ কোনটা? এইটা নাও হতে পারে। রশ্মিকে এই দিক থেকে যেতে হবে আর এই দিক থেকে বেরোতে হবে, কিংবা রশ্মিকে এই দিক থেকে আসতে হবে, এই দিক থেকে বেরোতে হবে। যদি রশ্মি, প্রিজমকে আমি এরকম রাখলুম, রশ্মি এই দিক থেকে গেল আর এই দিক থেকে বেরোলো, কিংবা এই দিক থেকে গেল, এই দিক থেকে বেরোলো, তখন এইটা প্রিজমের প্রতিসারক কোণ। কাঁচের স্ল্যাবও প্রতিসারকের এই প্রিজমের মতন অ্যাক্ট করবে, মানে আচরণ করবে। কখন? যদি কাঁচের ফলকে, বেদ ফলকে রশ্মি এরকম ভাবে যায়, মানে এইখান দিয়ে যেতে হবে আর এইখান দিয়ে রাখতে হবে। ফলে আমাকে বল, ধর আমি প্রিজমকে এরকম ভাবে রেখে দিলাম, রশ্মি আমি এই দিক দিয়ে পাঠাচ্ছি, এই দিক দিয়ে নির্গত হলো, বা রশ্মি এই দিক দিয়ে গেল, এই দিক দিয়ে নির্গত হলো, তখন এইটাকে বলে প্রিজমের ভূমি আর এইটাকে বলবো প্রিজমের প্রতিসারক কোণ। তার মানে এটা কি? প্রিজমের ভূমি। বেসিক্যালি আমরা এরকম ভাবেই পড়বো, সবসময় এটাই ভূমি হয়। আর এইটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। কি বলে? কোণ একে বলে প্রিজমের প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ বা একে প্রতিসারক কোণ বা প্রিজম কোণও বলে। তার মানে দেখ, একটা প্রিজমকে তুই রাখা মানে কি, এই কোণটা তো ফিক্সড, তার মানে প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে ধ্রুবক, ফিক্সড। তুই প্রিজম চেঞ্জ করবি, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? প্রতিসারক কোণও চেঞ্জ হয়ে যাবে। এখন এই প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে প্রতিসরণ ঘটবে। প্রিজমের কটা প্রতিসারক তল থাকে? দুটো। এই যে এটা প্রিজম হলে এইটা একটা প্রতিসারক তল, এইটা একটা তল। কেন? রশ্মি এইখানে পড়বে আর এইখানে যাবে। প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কটি? দুটি। ক্লাস 10-এর বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। দুটো প্রতিসারক তল, এইটাকে বলবো প্রথম তল আর এইটাকে বলবো দ্বিতীয় তল। দ্বিতীয় তল। এখন এইখান দিয়ে রশ্মি গেলে কি ঘটে? চ্যুতি ঘটে, রশ্মি সরে যায়, অ্যাকচুয়াল যেখান দিয়ে যাওয়ার কথা সেখান দিয়ে যায় না।
ধর এইটা একটা রশ্মি, আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। তোর ফার্স্ট কাজ কি? আপতন বিন্দু কোনটা? না এইটা, এইখানে অভিলম্ব আঁকা। তোর ফার্স্ট কাজ হচ্ছে ওটাই, এইখানে অভিলম্ব আঁকা। আমি অভিলম্ব আঁকব। মনে কর এটা পি, এটা কিউ, তাহলে এইটা কি হবে? আপতন কোণ। তাহলে I1 কে কি বলতে পারবো আমি? আপতন কোণ, আপতন কোণ। নেক্সট, রশ্মিটা যাওয়ার কথা কিরকম? রশ্মিটা যাওয়ার কথা অ্যাকচুয়ালি সোজা, মানে এরকম, এরকম ভাবে যাওয়ার কথা রশ্মিটা। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পাথ দ্য রে শুড নিড টু ফলো। এই রাস্তা বরাবর রশ্মির যাওয়ার কথা, যাবে না, কারণ এখানে প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ ঘটে রশ্মিটা একটু কি হবে? বেন্ট হবে। কোন দিকে? এখন তার জন্য আমাকে মাধ্যম নিতে হবে। আমি ধরছি এটা বায়ু মাধ্যম, যার প্রতিসরাঙ্ক 1। এইটা একটা প্রিজম, গ্লাস প্রিজম, যার প্রতিসরাঙ্ক মিউ ধরছি। এইখানে আছে আবার বায়ু, যার প্রতিসরাঙ্ক 1। তাহলে লঘু থেকে ঘনতে যাচ্ছে, এইখানে গিয়ে প্রতিসরণ ঘটলো এই কিউ বিন্দুতে। ঘটলে রশ্মি কোন দিকে বেন্ড হবে? অভিলম্বের দিকে সরে আসবে। অভিলম্বের দিকে সরে এলো, একটু অভিলম্বের দিকে সরে এলো, এই রকম গেল, অভিলম্বের দিকে সরে গেল। বেশ, তো দ্বিতীয় কাজ কি? ওইখানে আবার প্রতিসরণ ঘটবে, তুই ওইখানে একটা অভিলম্ব টান। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ এটা, এখানে আবার একটা অভিলম্ব টান তুই, যেন 90 ডিগ্রি হয়। তো স্যার এখানে আমি অভিলম্ব টানলাম, এখানে আমি অভিলম্ব টানলাম, এটাকে নাম দিয়ে দে আর, হয়েছে? এটাকে নাম দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, থাক। এরপর রশ্মি কি হবে? এখানে প্রতিসরণ ঘটলে এইখানে এই অ্যাঙ্গেলটা কি? প্রথম তলে প্রতিসরণ কোণ। এটা কি? প্রথম তলে প্রতিসরণ কোণ। আমি ধরছি এটা R1। দ্বিতীয় তলে দেখ অভিলম্বের সঙ্গে কোন আপতিত রশ্মির কোণটা? এইটা। দ্বিতীয় তলের ক্ষেত্রে এটা কি? আপতিত রশ্মি, এটা অভিলম্ব, এইটাকে আমি ধরছি R2। বলাটা উচিতই নয়, সব ক্লাস 10-এ পড়ে ফেলেছো, প্রমাণ আসবে না। এবার রশ্মি কি হবে? অভিলম্ব থেকে দূরে চলে যাবে। কেন স্যার? কেন না? ঘন থেকে লঘুতে যাচ্ছে, এই যে এটা ঘন, এটা লঘু, অভিলম্বর থেকে একটু দূরে সরে গেল, এরম ভাবে নির্গত রশ্মি। তখন আমরা এই কোণটাকে বলবো নির্গমন কোণ। কি বলবো? নির্গমন কোণ। I2 হলো নির্গমন কোণ। নির্গমন কোণ। স্যার প্রতিসরণ কোণ কেন বললাম না? লাস্ট যেটা মাধ্যমে নির্গত হয় সেটা হচ্ছে নির্গমন কোণ বলা হয়। তুই প্রতিসরণ কোণ বলতে পারবি, দ্বিতীয় তলের সাপেক্ষে এটা কি? প্রতিসরণ কোণ। এখন তুই যদি এই লাস্ট যে নির্গত রশ্মিটাকে আমি যদি পিছন দিকে বাড়াই, তোর মনে হচ্ছে রশ্মি কোথা থেকে বেরোচ্ছে? এইখান থেকে বেরোচ্ছে বলে মনে হবে তোর। তো রশ্মি মনে হচ্ছে যেন যাওয়ার কথা এইখান দিয়ে, বেরিয়ে গেছে কোন দিক দিয়ে? এইখানে। সো দিস ইজ ডেল্টা। ডেল্টা হলো চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ। কতটা চ্যুতি ঘটেছে সেইটা। তাহলে এইখানে একটা ত্রিভুজটার নাম দিয়ে দে, এইখানটা একটা পয়েন্ট ছেদ করেছে, এর নাম দিয়ে দে টি, আর এটার নাম দিয়ে দে এস। এটা আর বিন্দু। তাহলে বল এইটা R1 হলে এই গোটাটা I1, এইটা বিপ্রতীপ কোণ, তাহলে এইটা কত হবে? I1 মাইনাস R1। এই গোটাটা কি I1, এটা R1 হলে এটা কত হবে? I1 মাইনাস R1। তার মানে আমি পাচ্ছি কোণ, এইখানে লিখছি দেখ কোণ। আচ্ছা এইখানটা একটা নাম দিতে হয়, বুঝলি? এইখানটা একটা নাম দে, ST Y নাম দিয়ে দে, Y।
ওয়াই কিউ আর, ওয়াই কিউ আর, তবে এই অ্যাঙ্গেলটা হবে ওয়াই কিউ আর, দ্যাট ইজ ইকুয়াল টু I1 মাইনাস R1। এবং এই একইভাবে যদি আমি ভাবি এইটা I2 হলে এইটা R2, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে I2 মাইনাস R2। তার মানে ওই কোণটা হচ্ছে ওয়াই আর কিউ, ওয়াই আর কিউ, এটা হবে I2 মাইনাস R2। লিখতে পারবো। আমি এই কোণটা আর এই কোণটা বার করে রাখলাম। আমি এই চ্যুতি কোণটা বার করতে চাইছি, যেখানে এ কি প্রতিসারক কোণ, ওটা কনস্ট্যান্ট। বেশ, পরের লাইনে দেখ, আমি এই ত্রিভুজটা থেকে, এই যে ত্রিভুজ ওয়াই কিউ আর, এই ত্রিভুজটা থেকে এইটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ বিপরীত কোণ। আমরা কি জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের কি হয় যোগফলের সমান। তাহলে লিখতে পারবো ত্রিভুজ ওয়াই আর কিউ থেকে লিখতে পাই, ত্রিভুজ ওয়াই কিউ আর থেকে পাই কি লিখতে পারবো, ডেল্টা ইজ ইকুয়াল টু চ্যুতি কোণ, ডেল্টা ইজ ইকুয়াল টু কোণ ওয়াই কিউ আর প্লাস ওয়াই আর কিউ, দুটোর মান বসিয়ে দাও। বা বলো ওয়াই কিউ আর কত এসেছিল I1 মাইনাস R1, সো I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, বা ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, মাইনাসটা কমন নিলুম, R1 প্লাস R2, 1 নম্বর দিয়ে রেখে দেব। নেক্সট কাজ কি, নেক্সট কাজ আবার আঁকাতে আয়। এই যে নিচের ত্রিভুজটা আছে QTR, QTR, R1 R2 আর এই যে টি কোণটা আছে, এই তিনটে মিলিয়ে কত হতে হবে 180। ত্রিভুজের প্রপার্টি, ত্রিভুজ ও TQR থেকে পাই, ত্রিভুজ TQR থেকে পাই কি পাবো R1 প্লাস R2 প্লাস QTR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা ত্রিভুজ QTR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, এটাকে 2 নম্বর দে। দেখ প্রথম কথা R1 R2টা ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ফাইন্ড, তো ভিতরে তুই কি প্রিজমের ভিতরে ঢুকে ওটাকে মাপবি, সম্ভব নয়। তো R1 R2কে আমরা অন্য টার্মে আনতে চাইছি। এখন এই গোটা ত্রিভুজ চতুর্ভুজটা ভাব, এই গোটা চতুর্ভুজের মধ্যে এই কোণটা জানি, এই কোণটা কি লম্ব, এটা তো লম্ব টেনেছি, তাহলে এটা কত 90, এই কোণটা আমি বার করে ফেলেছি। আর এই কোণটা কত 90, কেন এটা লম্ব টেনেছি। চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি, তাহলে চতুর্ভুজ AQTR থেকে পাই, চতুর্ভুজ AQTR থেকে পাই কি পেলুম কোণ A প্লাস কোণ, এটা দেখ AQT মানে 90, একবারে লিখে দিচ্ছি 90 প্লাস আর একটা 90 প্লাস QTR সমান কত হবে 360 ডিগ্রি। এখন A প্লাস 180 প্লাস QTR এর ভ্যালুটা বসা 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রি। স্যার 360 ডিগ্রি কেটে যাবে, এখান থেকে কি পেলাম, অতএব R1 প্লাস R2 সমান A। স্যার ফেমাস জিনিস পেয়েছি, সেটা এটা তোরা মাধ্যমিকে একদম কেউ মনে রাখতিস না। অ্যাকচুয়ালি বেশিরভাগ ভালো অঙ্ক এখান থেকেই হয়, এটা থেকেই বেশিরভাগ ভালো অঙ্ক হয়, এটাকেই আমরা ইউজ করব। R1 প্লাস R2 সমান A, অতএব চ্যুতি কোণ, প্রিজমের চ্যুতি কোণ
ডেল্টা ইজ ইকুয়াল টু, চলো এখানে মানটা বসিয়ে দাও 1 নম্বর ইকুয়েশনে। কোথায় 1 নম্বর ইকুয়েশন ছিল রে? এই যে 1 নম্বরে, I1 প্লাস I2 মাইনাস এ, দিস ইজ চ্যুতি কোণের রাশিমালা। I1 আমার জানা থাকবে, সেটা আমি দেবো, টর্চ তো আমার হাতে। I2 আমি বার করতে পারবো, এটা আমার দেয়া থাকবে, এটা আমার দেয়া থাকবে। তার মানে চ্যুতি কোণ কার উপর নির্ভর করে? এ তো কনস্ট্যান্ট। I2 এর উপর নির্ভর করে না, I2 তো I1 এর উপর নির্ভরশীল। তার মানে চ্যুতি কোণ ডাইরেক্টলি নির্ভর করে কার উপরে? আপতন কোণের উপরে। আপতন কোণ বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে চ্যুতি কোণের কিরকম সম্পর্ক হবে সেটা আমাদের জানতে হবে। চ্যুতি কোণ কার উপর নির্ভর করে? আপতন কোণের উপর। নির্গমন কোণের উপর নির্ভর করেই না। এইখান থেকে তোকে পড়তে হবে চ্যুতি কোণের ন্যূনতম চ্যুতি কোণের শর্ত। কখন এই চ্যুতি কোণ ন্যূনতম হবে? কম কখন হবে? সব থেকে কম কখন হবে? চ্যুতি কোণ সর্বনিম্ন হওয়ার শর্ত, সর্বনিম্ন হওয়ার শর্ত, শর্ত হচ্ছে 1 নম্বর, একটাই শর্ত হয়, বাচ্চাবেলায় যেমন 3টে পড়েছিস তা নয়। শর্ত কি? যদি আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়, ঠিক তখনই R1 আর R2 সমান হয়ে যায়, R1 আর R2 সমান হয়ে যায়। এটা হলে তবে ওটা হবে, সব সময় যে হবে তা নয়। অ্যাকচুয়াল আমার শর্ত হচ্ছে এইটা, এক্স্যাক্ট শর্ত হচ্ছে আমার এইটা। এটা নাও হতে পারে, এটা হলে কিন্তু ওটা হবে, হতেও পারে নাও হতে পারে। এবং তখনই এই যে প্রিজমের মধ্যে দিয়ে এই যে রশ্মি কিউ আর রশ্মিটা, প্রিজমের মধ্যেকার রশ্মি, এইটা প্রিজমের ভূমির কি হবে? সমান্তরাল হবে। কি হবে? তখনই প্রিজমের মধ্যে দিয়ে যাওয়া রশ্মি প্রিজমের ভূমির সমান্তরাল হবে, ভূমির সমান্তরাল হবে। এবার দেখ এইখানটা একটু লক্ষ্য কর, I1 কে যদি আমি বাড়াই, R1 কে বাড়তে হবে। R1 যদি বাড়ে, প্রথমে একদম যখন I1 0 মানে R1 কত হবে? একটা ভ্যালু হবে। আমি বলছি 0 থেকে বাড়াচ্ছি আস্তে আস্তে। I1 কে বাড়ালে R1 বাড়বে, কারণ আপতন কোণকে বাড়ালে কি হয়? প্রতিসরণ কোণ বাড়ে। R1 বেড়ে যায় মানে R2 কে কি হবে? কমতে হবে। কেন স্যার? এই যে দুজনকে মিলিয়ে তো এ হতে হবে। এ যদি 20, এ যদি 30 হয়, এ কত? 50। একে 20 থেকে 40 করলে R2 কি কমে গিয়ে 10 হতে হবে। আচ্ছা, তাহলে আমি I1 কে বাড়াচ্ছি, R1 বাড়ছে, R2 কমছে। R2 কমা মানে I2 কি হবে? কমবে। সস্তার গেঁজা, বুঝলি তো? বাড়বে। আপতন কোণ বাড়লে দ্বিতীয় তলে দেখ, এটা আপতন কোণ আর এইটা প্রতিসরণ কোণ। একে বাড়াচ্ছিস, এ বাড়ছে, এ কমছে, তার মানে নির্গমন কোণ কমবে। তার ফলে চ্যুতি কি হবে? কমবে। প্রথমে আমার তো I1 এর উপর ডিপেন্ড করছে। দেখ এখানে I1 এর উপর, I1 কে যখন বাড়াবো তখন ডেল্টা কমবে, কমতে 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 মিনিমাম হবে। মিনিমামের পরে যখন আমি আপতন কোণকে বাড়াবো তখন ডেল্টা আবার বাড়তে থাকবে। কখন মিনিমাম হবে? আমি I1 কে বাড়িয়ে 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 যখন I2 সমান করে দেবো তখন কি হবে? I2 সমান করে দেবো তখন কি হবে? তখন কি হবে? ডেল্টা মিনিমাম হয়ে যাবে। তারপরে যখন আমি I1 কে বাড়াবো, আপতন কোণকে বাড়াতে থাকবো, এ কি করতে থাকবে? চ্যুতি কোণও বাড়তে থাকবে। প্রথমে আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে চ্যুতি কোণ হ্রাস পায়,
আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে চ্যুতি কোণ বৃদ্ধি পায়। কখন? যখন মিনিমাম হয়ে যাবে তারপরে। তার কন্ডিশন আছে, এই যে এইটার প্রমাণ, এটা আমাদের অবকলন পদ্ধতিতে প্রমাণ করতে হয়, যেটা আজ পর্যন্ত কোনোদিন পরীক্ষায় আসেনি, যেটা আজ পর্যন্ত কোনোদিন পরীক্ষায় আসেনি, কিন্তু আমাদের করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, অনেক বইতে তো এরকম থাকে দিস ইজ অপশনাল। এরপর আমরা এটা আঁকবো, গ্রাফটা আঁকবো, গ্রাফটা এঁকে বিশ্লেষণ করবো। অনেক সময় দেয় যে বিশ্লেষণ করে দেখাও কেন এই I1 সমান I2 হবে। দেখ, আপতন কোণ ও চ্যুতি কোণের মধ্যে লেখচিত্র এবং এখান থেকে বিশ্লেষণ করব। কি করে এলো? ন্যূনতম চ্যুতির শর্ত যদি তোকে দেয় পরীক্ষা হলে, যদি দেয় তাহলে কিন্তু এটাই লিখতে হবে, ওই প্রমাণ করলে হবে না, তোকে এখান দিয়ে বোঝাতে হবে, গ্রাফের সাহায্যে প্রমাণ। এখন স্যার আমি ওয়াই অক্ষতে, তুই আগে ভাব তোর সূত্র কি ছিল, সরি ডেল্টা ইজ ইকুয়াল টু, তোর সূত্র ছিল হচ্ছে চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস একে তো বাদই দে, ও কনস্ট্যান্ট। ডিপেন্ড ডেল্টা কার করতে? I1 এর উপর। ওয়াই অ্যাক্সিসে কি আছে? ডেল্টা, তাহলে ডেল্টাকে কোন দিকে নেবো? ওয়াই অক্ষতে। এক্স অ্যাক্সিসের দিকে কে আছে? I1, তাহলে I1 কে কোন দিকে নিয়েছি? এক্স অক্ষ। আপতন কোণ এক্স অক্ষ, চ্যুতি কোণ ওয়াই অক্ষ। এখন আমি কি করেছি, গ্রাফ এরকম হয়, আমি কি বললাম, প্রথমে I1 কে বাড়াচ্ছিস, চ্যুতি কোণ কমছে, কমে 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 মিনিমাম হচ্ছে, তারপরেও যখন আপতন কোণকে বৃদ্ধি করছিস তখন আবার চ্যুতি কোণ বৃদ্ধি পাচ্ছে। গ্রাফটা এরকম হয়। গ্রাফের সাহায্যে কি করে দেখাবো যে I1 সমান I2 হয় চ্যুতি কোণের, ন্যূনতম চ্যুতি কোণের শর্ত? আমি কি করেছি, এ বি একটা রেখাংশ টেনেছি। কি? এ বি একটি রেখা টানলাম, একটি রেখা টানা হলো, রেখা টানা হলো। চিত্রে দেখ, এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক আমি কি লিখতে পারবো? I1 ডেল্টা, স্যার এক্স এর দিকে কত? I1, আর ওয়াই এর দিকে কত? ডেল্টা, লিখতে পারবো। এবং বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে I2 ডেল্টা, এটাকে হচ্ছে I2 ডেল্টা। কারণ ওয়াই এর দিকে দুটো দেখ ডেল্টাই আছে, ডেল্টা পর্যন্তই গেছে, কিন্তু ওয়াই অক্ষের দিকে কত গেছে? এই এক্স অক্ষের দিকে I2 তে গেছে, এই যে এইখানটা দেখিয়েছি I2। এখন ব্যাপার হচ্ছে এই যে রেখাংশটা, এই রেখাংশটা এবি রেখাংশটা যত নিচের দিক, এখন দেখ আপতন কোণ I1 হতে পারে, আবার আপতন কোণ I2 হতে পারে। ওই দিক থেকে যদি দেখি আপতন কোণ দুটোই হতে পারে, I1 বা I2, কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি ধরেছি, I1 কি? আপতন কোণ, আর I2 কি? নির্গমন কোণ। এখানে I1 আপতন কোণ, আপতন কোণ, এবং I2 নির্গমন কোণ, নির্গমন কোণ। এখন দেখ এবি রেখাংশটা যত নিচের দিকে নামছে তত আস্তে আস্তে কমছে না? দেখ যত যত নিচের দিকে নামছে তত কমছে 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 কমছে, সি বিন্দুতে সর্বনিম্ন হবে। অ্যাকচুয়াল চ্যুতি কত? চ্যুতি বা বিচ্যুতি সেটা কত? I1 মাইনাস I2, হিসেব তো এটাই। এবি রেখাংশটার কত? এটাই তো চ্যুতি। চ্যুতি মানে কি? এবি রেখার দৈর্ঘ্য, এবি রেখার দৈর্ঘ্য। হ্যাঁ স্যার, আরে বিচ্যুতি মানে কত? এইটা, এই যে এবি, এ যত কমবে, কমবে যত এবি তত চ্যুতিও কমবে। তাহলে সর্বনিম্ন কোথায়? সি বিন্দুতে এই এবি রেখাংশ, এবি রেখাংশের দৈর্ঘ্য, রেখাংশের দৈর্ঘ্য
সর্বনিম্ন হয়, তাই নয়? সি বিন্দুতে কি হয়ে যায়, এবি রেখাংশটার দৈর্ঘ্য কত হয়ে যায়, 0। তাহলে I1 মাইনাস I2 সমান 0। তার মানে কি পেলুম, I1 ইজ ইকুয়াল টু I2। এটাই চ্যুতিকোণের শর্ত। এই যত নিচে নামবে কি হচ্ছে, আস্তে আস্তে রিডিউস হচ্ছে না চ্যুতিকোণটা, করতে রিডিউস হতে 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 সব থেকে কম কোথায় হবে, এইখানটাতে 0 হয়ে যাচ্ছে, এবির কোনো দৈর্ঘ্যই পাওয়া যাচ্ছে না, তার মানে কি ওটাই সর্বনিম্ন। তাহলে সি বিন্দুতে এবি রেখাংশের দৈর্ঘ্য কত হবে, 0 হবে। সেই এবি রেখাংশের দৈর্ঘ্য কত হয়, I1 মাইনাস I2, সেটা সমান 0। তাহলে I1 সমান I2। তাহলে ন্যূনতম চ্যুতির শর্ত কি, I1 সমান I2। বুঝেছে? দেখ তাহলে কি পেলুম, I1 সমান যখন I2 মানে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হলে প্রিজমের চ্যুতিকোণ কি হবে, সর্বনিম্ন হবে। বেশ, এখান থেকে কিছু শর্ত বার করব। তাহলে দেখ আমি কি এটা বলতে পারবো, ডেল্টা তুই কত পেয়েছিলিস, I1 প্লাস I2 মাইনাস এ, এইটা পেয়েছিলাম একটা ফর্মুলা। আর একটা এ ইজ ইকুয়াল টু পেয়েছিলাম R1 প্লাস R2। তাহলে যখন ন্যূনতম চ্যুতি ঘটবে আমি ডেল্টা মিনিমামকে কি লিখতে পারবো, 2I1 মাইনাস এ লিখতে পারবো নি, I1 আর I2 তো সেম, চ্যুতিকোণ যখন সর্বনিম্ন হয়, তাহলে 2I1 মাইনাস এ। সেক্ষেত্রে I1 ইজ ইকুয়াল টু ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2। যখন চ্যুতিকোণ সর্বনিম্ন হয় তখন আপতন কোণ হচ্ছে এইটা হয়, হয়েছে? চ্যুতিকোণ যখন সর্বনিম্ন হয় তখন এ সমান কি হবে, 2R1, R1 সমান R2 হয়, সমান 2R2, এটাও লিখতে পারি। তার মানে R1 চ্যুতিকোণ যখন সর্বনিম্ন হয় R1 সমান R2 সমান a বাই 2 হয়। তোকে এটা বলে দিলে তবেই করবি, আদারওয়াইজ নয়। এটা যদি বলে দেয় তবেই করতে পারবি, না হলে করতে পারবি না। নিট 2024-এর কোশ্চেন দেখবি সলভ করেছি, সেইখানে এইটা ইউজ করলে তাও তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে, হবেই নেই, অপশানই নেই। এইটার অ্যাকচুয়াল I1 সমান I2, এটাই হচ্ছে শর্ত, এটাই হচ্ছে মেন শর্ত। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মিটা যদি ভূমির সমান্তরাল হয় তাহলে এইটা হবে, এটা নাও হতে পারে, এইটা R1 সমান R2 নাও হতে পারে, নাও হতে পারে। স্যার প্রিজমের এই যে ন্যূনতম চ্যুতিকোণ পেলি, এটার অ্যাকচুয়াল মানে ফিজিক্সে লাইটে কি এর মানে স্পেসিফিকেশন কি বা সিগনিফিক্যান্স কি, বিভিন্ন আপতন কোণের জন্য কি হবে, চ্যুতিকোণ বিভিন্ন হবে। যত চ্যুতিকোণ বিভিন্ন হবে তত চ্যুতিকোণটা সর্বনিম্ন হচ্ছে, সব থেকে যখন কম হবে রশ্মির উজ্জ্বলতা কি হবে, বৃদ্ধি পাবে। চ্যুতিকোণ যখন সর্বনিম্ন হয় রশ্মির উজ্জ্বলতা কি হয়, বৃদ্ধি পায়, স্বাভাবিক ব্যাপার। বেশি চ্যুতি ঘটছে না মানে কি, একই জায়গা দিয়ে বেশি চ্যুতি মানে কি, রশ্মি যাওয়ার কথা তোর এইখান দিয়ে যাচ্ছে, তাহলে রশ্মি উজ্জ্বল থাকবে, উজ্জ্বল থাকবে না। সর্বনিম্ন মানে একদম জাস্ট এইটুকুনি, তাহলে কি রশ্মি উজ্জ্বল হবে না, হবে না, কারণ সব রশ্মিগুলো কাছাকাছি আছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস, এইটা হচ্ছে সিগনিফিক্যান্স। এবার কলন বিদ্যার সাহায্যে এটা কি করে প্রমাণ করব, যেটা পরীক্ষায় আসে নে তবু আমরা করব। কলন বিদ্যার সাহায্যে প্রমাণ, হেডিং মেরে দাও, কলন বিদ্যার সাহায্যে, কলন বিদ্যার সাহায্যে I1 সাহায্যে দেখাও যে, দেখাও যে I1, দেখাও যে I1 ইজ ইকুয়াল টু I2 হয়, এটা প্রমাণ করব। আগে আঁকাটা কিন্তু আঁকতে হবে, যেটা প্রিজম আঁকিয়েছিলাম, প্রিজম যেটা এঁকেছিলাম সেটা আঁকতে হবে এইখানে। এখন প্রথমে আমাকে বল, আমি কি পেয়েছি, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ এবং R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু এ, এটা পেয়েছি। এখন চ্যুতিকোণ কার উপর নির্ভর করে,
I1 এই। তাহলে সর্বনিম্ন বা সর্বোচ্চ হওয়ার শর্ত কি? প্রথম শর্ত কি? যার উপর নির্ভর করে তার সাহায্যে ডেরিভেটিভ করে তাকে কি করতে হয়? শূন্য। তাহলে di1 অফ ডেল্টা ইজ ইকুয়াল টু শূন্য হতে হবে। শর্ত সর্বোচ্চ বা সর্বনিম্ন হলে কি করতে হয়? তার ডেরিভেটিভ করে শূন্য। কার সাহায্যে ডেরিভেটিভ করতিস? যার উপর ডিপেন্ড করে। ডেল্টা কার উপর ডিপেন্ড করে? I1, সেই জন্য I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করে শূন্য করবে। তাহলে একে ডেরিভেটিভ করলে কি পাবো? পাবো di1 বাই I1 মানে 1 প্লাস ডি অফ I2 বাই ডি অফ I1 মাইনাস একে ডেরিভেটিভ, এ তো কনস্ট্যান্ট, শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে কি পেলুম? di2 বাই di1 ইজ ইকুয়াল টু -1, এটা পাবো। আরে একে ডেরিভেটিভ করছি, সে তো কনস্ট্যান্ট, তাকে ডেরিভেটিভ করলে কি আসবে? শূন্য আসবে। I1 কে I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি 1, I2 কে করছি di2 বাই di1। নেক্সট আবার এইখানে দেখ, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, আমি দুদিকে R1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা কত হবে? 1 dr1 অফ R1 1 প্লাস dr2 বাই dr1 ইজ ইকুয়াল টু 0। এ তো কনস্ট্যান্ট, তোরা লিখবি এখানে উভয় পক্ষে R1 এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখান থেকে dr2 বাই dr1 সমান -1। এখন এই আঁকাটাতে যা, কোথায় গেল রে আঁকাটা? একদম প্রথম পাতায়, তাই তো স্যার? এই যে কিউ বিন্দুতে আমি স্নেলের সূত্র ইউজ করছি, কিউ বিন্দুতে স্নেলস, তাহলে 1 ইন্টু সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1। এখানে একটু এ হয়ে গেছে, পোকাগুলো মাখিয়েছে। এইখানে যদি আমি স্নেলস ইউজ করি, 1 ইন্টু সাইন I1 সমান মিউ ইন্টু সাইন R1, তুই এখানে লিখবি, এইখানে লিখতে হবে, এইখানে লিখছি দেখ, কিউ বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী কি আসবে? 1 ইন্টু সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1। তার মানে এখান থেকে পেলি সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ সাইন R1 হয়েছে। একে I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, কি I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ কর। সাইন I1 মানে cos I1 ইজ ইকুয়াল টু মিউ cos R1 dr1 বাই di1, এটাই হবে। I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলি, এইটা পাবো। আবার আঁকাতে যা, এই যে এই আর বিন্দুতে আবার স্নেলস ইউজ করবি, তখন কি হবে? মিউ ইন্টু সাইন R2 সমান 1 ইন্টু সাইন I2। চলো লেখো, আর বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী, আর বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী মিউ ইন্টু সাইন R2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন I2, বা একবার ভদ্র করে লেখ, মিউ সাইন R2 ইজ ইকুয়াল টু সাইন I2। এইটা একেও আবার I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, এই I2 সাপেক্ষে ডেরিভেটিভ কর। কার সাপেক্ষে? I2 সাপেক্ষে ডেরিভেটিভ কর। তাহলে এখান থেকে হবে মিউ cos R2 dr2 বাই di2 ইজ ইকুয়াল টু cos I2, এটা হবে, তাই হবে, ডেরিভেটিভ করলু। এখন দেখ, আমি এটাকে একটা নাম দে, তো এটাকে একটা নাম দে, এটাকে 1 নম্বর দে আর এটাকে 2 নম্বর দে। 2 ভাজিতক 1 কর, কি করব?
1 ভাজিতক 2 কর, 1 ভাজিতক 2 করে পাই। দাঁড়া, 1 ভাজিতক 2 কি পাবো? 1 ভাজিতক 2 করলে কি পাবো? এখানটাতে কিরকম হয়ে গেল, 1 ভাজিতক 2 কি পাবো এই দিকটা থেকে? cos i1 বাই cos i2। চলো, cos i1 বাই cos i2 ইজ ইকুয়াল টু, বলে এখানে ডান দিকে মিউ cos r1, মিউ cos r1 ডি r1 বাই ডি i1, মিউ cos r2 ডি r2 বাই ডি i2, তাই তো রে? তাহলে এইখান থেকে লেখ cos i1 বাই cos i2 ইজ ইকুয়াল টু, মিউ মিউ কাটবে, cos r1 বাই cos r2। দেখ, এটাকে আমি লিখতে পারবো ডি i2 বাই ডি i1, ডি i2 বাই ডি i1 লিখতে পারবো। আর এটাকে লিখতে পারবো ডি r2 বাই ডি r1। স্যার দুটোই -1, এটা উপরে গেল, এটা নিচে নামলো, তাহলে দুটোই তো -1 কেটে যাবে। তার মানে আমি লিখতে পারবো cos i1 বাই cos i2 ইজ ইকুয়াল টু cos r1 বাই cos r2। আর এই দুটো তো সমান, এই যে এখানে পেলি, এই যে এটাও -1, এটাও -1, দেখ -1 -1, এইটা পেয়েছি। দুদিকে স্কোয়ার কর, দুদিকে স্কোয়ার করলে cos স্কোয়ার i1 বাই cos স্কোয়ার i2 ইজ ইকুয়াল টু cos স্কোয়ার r1 বাই cos স্কোয়ার r2 হয়েছে। এইখানে আয়, আমি একে লিখতে পারি cos স্কোয়ার i1টাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার i1, আর 1 মাইনাস cos i2টাকে cos স্কোয়ার i2কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার i2, দ্যাট ইজ ইকুয়াল টু, সেম ভাবে এটাকেও লিখতে পারবো cos স্কোয়ার r1 কে, cos স্কোয়ার r1 কে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার i1, এই r1, আর 1 মাইনাস সাইন স্কোয়ার r2 লিখতে পারবো। এটা cos স্কোয়ার থেকে সব সাইন স্কোয়ারে নিয়ে গেছি, বাম দিকটা থাক, বাম দিকটা কোনো জ্বালা নেই। 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এখন দেখ স্নেস দেখ, সাইন i1 সমান কত ছিল? সাইন r1 এর জায়গায় কত লিখতে পারবো? সাইন i1 এর, আচ্ছা সব থেকে ভালো তো এইখানে হয়ে তো রে, এইখানটা থেকেই আমার কাজ হয়ে যেত। হ্যাঁ ঠিকই আছে, সাইন স্কোয়ার r1 সমান কত আছে? সাইন স্কোয়ার r1 সমান লিখতে পারবো সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার, তাই তো রে? আচ্ছা সাইন স্কোয়ার r1, আচ্ছা তার থেকে আরো ভালো কাজ কর, মিউ স্কোয়ার দিয়ে গুণ করে দিই, উপর নিচে মিউ স্কোয়ার দিয়ে গুণ কর, আরো সুবিধে পাবো। মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r1, আর মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r2, মিউ স্কোয়ার দিয়ে গুণ করে নিচ্ছি কেন বলতো? এইখানটার জন্য। তাহলে ডাইরেক্ট এইটা সমান কি লিখতে পারবো? সাইন স্কোয়ার i1, তাহলে বা 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ইজ ইকুয়াল টু, এইখানটা পড়ে থাকবে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1, আর এটা পড়ে থাকবে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2। তার মানে এটা a বাই বি, এটা c বাই ডি, আমি কি করছি c মাইনাস a করছি, এখানটা থাক 1 মাইনাস সাইন স্কোয়ার
I1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার I2 ইজ ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার I1 বাই মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I2 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার I2। কি করলুম স্যার, এ বাই বি সমান সি বাই ডি যদি হয়, আমি এটাকে করতেই পারি ম্যাথামেটিক্স অনুযায়ী সি মাইনাস এ বাই ডি মাইনাস বি। কেন করছি বলতো, এইটা আর এইটা কাটবে, এইটা আর এইটা কাটবে, উপরে মিউ স্কোয়ার মাইনাস 1, নিচেও মিউ স্কোয়ার মাইনাস 1 কেটে বেরিয়ে চলে গেল, বা 1 মাইনাস সাইন স্কোয়ার I1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার I2 ইজ ইকুয়াল টু মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার মাইনাস 1। তো স্যার এটা কেটে যাবে, কাটলে আমি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার I1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার I2 ইজ ইকুয়াল টু 1, কোনাকুনি গুণ করে লেখ 1 মাইনাস সাইন স্কোয়ার I1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার I2। 1 1 কেটে যাবে, আমি লিখতে পারবো সাইন স্কোয়ার I1 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার I2। আমি এইখান থেকে লিখতে পারবো সাইন I1 ইজ ইকুয়াল টু সাইন I2। এইখান থেকেই বলা যায় I1 সমান I2, হেন্স ইট ইজ প্রুভড। ও স্যার এ তো 1.5 পাতা গো, মিনিমাম 1.5 পাতা। আকাশ পরীক্ষা এটা আসে, আমি দেখালাম যে অবকলন দিয়েও আমরা করতে পারি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? বিশ্লেষণটা আমার ইম্পর্টেন্ট, লেখচিত্র দিয়ে বিশ্লেষণ, যে কেন I1 সমান I2 হবে, আর জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স বললুম। আর যখন চ্যুতিকোণ সর্বনিম্ন হবে তখন আপতন কোণের মান কত হয় সেটা আমার কাজে লাগবে। চলো তো কি কোশ্চেন দিয়েছি, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ সর্বনিম্ন হলে দেখাও যে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ তখন প্রিজমের ভূমির সমান্তরাল হয়। তোকে এটা বলেছিলাম সমান্তরাল হয়, প্রমাণ তোকে পরীক্ষা দিতেই পারে। এইটা থেকে আরো সুন্দর কোশ্চেন হয়, তোকে যদি ঘুরিয়ে দেয় কোশ্চেন আরো সুন্দর কোশ্চেন হবে, লাস্টে বলছি সেটা। তো স্যার আমি ধরে নিচ্ছি এখানে একটা প্রিজম এঁকেছি, ভূমির সমান্তরাল প্রমাণ করতে হবে, মানে কি চ্যুতি সর্বনিম্ন হয়েছে, এঁকেছি, এই রশ্মিটাকে সমান্তরাল এঁকেছি, এই যে কিউ আর আর, এইখান থেকে এটা ডেল্টা মিনিমাম, এটা R1, এটা R2, এটা I1 I2। এখন ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি হয় স্যার, I1 সমান I2, এটা আমাদের প্রোভাইডেড। এখন আমি যদি স্নেলসের ল ইউজ করি, এইখান থেকে কিউ বিন্দুতে দেখ, একবার স্নেলস এইখানে যদি ইউজ করি কিউতে, তখন এইখানে কি পাবো, সাইন I1 মিউ সমান, আচ্ছা এইখানে একবার লিখে ফেল, প্রিজমের প্রতিসরাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ হলে, স্যার প্রথমে এইখানে স্নেলস ইউজ করলে কি হবে, এখানে তো বায়ু আছে, বায়ুতে কত 1 ইন্টু সাইন I1 সমান মিউ ইন্টু সাইন R2, আর এইখানে মিউ ইন্টু সাইন R2 সমান 1 ইন্টু সাইন I2, মানে অতএব মিউ সমান আমি লিখতে পারবো সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2 লিখতে পারবো। সাইন এখান থেকে মিউ ইন্টু সাইন R2 সমান সাইন I2, এটা লিখতে পারবো। অতএব আমি এখান থেকে বলতে পারি I1 আর I2 যদি সেম হয়, সাইন I1 কেটে যাবে, অতএব সাইন R1 ইজ ইকুয়াল টু সাইন R2 বা R1 সমান R2। কেন লিখতে পারলুম, যেহেতু I1 সমান I2।
কেটে যাবে, সাইন আই ওয়ান সাইন আই ওয়ান, সাইন আর ওয়ান সমান সাইন আর টু, আর ওয়ান সমান আর টু, এটা আমি পেয়ে গেলাম। বেশ, দেখ তোকে বলেছিলাম আই ওয়ান আর আই টু সমান হলে কি হয়, আর ওয়ান আর টু সমান হয়, প্রমাণ হলো। নেক্সট দেখ, এই যে রশ্মিটা, আমাকে বল এই অ্যাঙ্গেলটা কত। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ এ তো লম্ব। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, এ কিউ আর। কোণ এ কিউ আর, আমি কি এটা লিখতে পারবো, এই গোটাটা 90, আমার দরকার এই কোণটা, তাহলে 90 মাইনাস আর ওয়ান, 90 মাইনাস আর ওয়ান, এবং এবং কোণ সেম ভাবে আমাকে এই কোণটা বল, এই কোণটা, এটা 90, আমার দরকার এই কোণটা এ আর কিউ, এ আর কিউ, তাহলে এইটা এ আর কিউ মানে এই অ্যাঙ্গেলটা, 90 মাইনাস আর টু, এ আর কিউ, এ আর কিউ সমান 90 মাইনাস আর ওয়ান, হয়েছে, এই আর টু, তাই তো, আর টু। স্যার এইটা মানেই আমি লিখতে পারি 90 মাইনাস আর ওয়ান, ওয়াই স্যার, আর ওয়ান সমান আর টু, আর ওয়ান সমান আর টু। তার মানে অতএব কোণ এ কিউ আর সমান কোণ এ আর কিউ, মানে এই কোণটা আর এই কোণটা সেম, এই কোণটা আর এই কোণটা সেম, মানে কি এই প্রিজমটা মানে এই উপরের পোর্শনটা এ কিউ আরটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন, দুই বাহু সংলগ্ন কোণ কি হতো, সমান হতে হতো, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন এইখান থেকে আমাকে বল এই যে কিউ আর রশ্মিটা যাচ্ছে, এই যে পি কিউ আর এস রশ্মিটা বেরিয়েছে কোথায়, এবিসি প্রিজম দিয়ে, তাহলে আমি কি এরকম বলতে পারবো এ কিউ, যেহেতু যেহেতু এইটা এইটা থেকে আমি এইটা লিখতে পারবো, দেখ দেখি, এ কিউ সমান এ আর, কারণ এই কোণটা আর এই কোণটা সমান, মানে কি এই দুটো বাহু সমান, এই দুটো বাহু কি হতে হবে, সমান হতে হবে, হতেই হবে, সেটাই তো লিখেছি, এ কিউ সমান এ আর, এ কিউ সমান এ আর। এখন এই কোণটা কি, এরই তো অনুরূপ কোণ, এরই তো অনুরূপ কোণ, এই কোণটা তো এরই অনুরূপ কোণ, আর এই কোণটা কি এরই অনুরূপ কোণ, তার মানে অতএব এবিসি প্রিজম, এবিসি প্রিজমটি, এবিসি প্রিজমটি একটি সমদ্বিবাহু প্রিজম, একটি সমদ্বিবাহু সমদ্বিবাহু প্রিজম। অতএব এ বি সমান কি এসি হবে, দেখ এবিসি যদি সমদ্বিবাহু হয় এ বি আর এসি কি হবে, সমান হবে। অতএব আবার ত্রিভুজ এ কিউ আর সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার এ কিউ সমান এ আর, অতএব এ কিউ বাই এ বি সমান এসি বাই এ আর, এই এ আর বাই এসি, এ আর বাই এসি লিখতে পারবো। তার মানে নিশ্চয়ই কি হবে, এই যে কিউ আর রশ্মিটা, এই যে কিউ আর রশ্মিটা নিশ্চয়ই ভূমির এবি সমান্তরাল বিসির সমান্তরাল, অতএব এ আর সমান্তরাল বিসি, প্রমাণিত। এবার দেখ শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন এইটা হয় আই ওয়ান সমান আই টু হয়, তখন আর ওয়ান সমান আর টু হয়, তুই দেখতে পেলি। ইনফ্যাক্ট তখন এই যে রশ্মিটা, এই যে রশ্মিটা প্রিজমের মধ্যে দিয়ে গেছে, এই এবি বাহু আর এসি বাহু মানে দুটো প্রতিসারক তলকে সমানভাবে বিভাজিত করে। দেখ এ কিউ আর কিউবি সমান, এ আর আর সি সমান হয় বাই জিওমেট্রি। ওকে কোশ্চেন এরকম ভাবে ঘুরিয়েও দিতে পারে যে যখন ন্যূনতম চ্যুতি হয়
তখন চ্যুতি কোণটি বা প্রিজমের মধ্যে দিয়ে যাওয়া রশ্মিটি প্রিজমের দুটো প্রতিসারক তলকে সমানভাবে বিভক্ত করে। প্রমাণ করো। সেম জিনিস প্রমাণ হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই কোশ্চেনটাও তোকে দিতে পারে, সেই জন্য করিয়ে দেওয়া। এরপর পরে আছে হচ্ছে ওই আপতন কোণের সঙ্গে প্রিজমের যখন ন্যূনতম চ্যুতি হয় তখন আপতন কোণের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক, প্রিজমের প্রতিসরাঙ্কের সম্পর্ক হেভি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। এইটা কিউআর হবে। হ্যাঁ হতেই পারে, আমি খেয়াল করিনি। এই যে এখানে কিউআর রশ্মিটা ছিল, কিউআর সমান্তরাল বিসি হবে, এইটা তোকে প্রমাণ করতে বলছি। এটা আমি তাড়াহুড়ো করে এখানে এআর লিখে ফেলেছি। এআর তো এটা আবার হয়। এরপরে কোশ্চেন এরকম ভাবে আসবে, থিওরিটা এরকম ভাবে কোশ্চেন দেয়। কি কোশ্চেন দেয়? প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, মানে প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোর প্রতিসরণ ঘটে তখন ন্যূনতম চ্যুতিকোণ এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার কোশ্চেন। তো কি করব, তুই আগে প্রিজমের কি জানিস সেটা লেখ। ধরি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, এটা ধরে নিলি প্রতিসরাঙ্ক মিউ। আচ্ছা স্যার, প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোর প্রতিসরণ হয় তখন চ্যুতিকোণ সর্বনিম্ন হলে তার শর্তটা তোকে প্রতিষ্ঠা করতে হবে। প্রিজমের মধ্যে দিয়ে আলোর মধ্যে দিয়ে, স্যার প্রপার লিখে করতে হবে তবে তোকে 3 মার্কস দেবে। মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের সময়, আলোর প্রতিসরণ হলে বা প্রতিসরণের সময় চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ হয়। এটা হয়। তুই সঙ্গে সঙ্গে লিখবি এখানে, যেখানে I1 সমান আপতন কোণ, যদি আঁকতে পারিস তো আরো ভালো, আপতন কোণ। I2 হলো নির্গমন কোণ এবং আর এ হলো প্রিজমের প্রতিসারক কোণ, আর প্রতিসারক কোণ। স্যার ডেল্টাটা লিখতে হবে না কেন? ডেল্টাটা আমি লিখে দিয়েছি চ্যুতিকোণ। আচ্ছা, ন্যূনতম চ্যুতির শর্ত হলো বলে শর্তটা লিখবি, একটাই শর্ত, দ্যাট ইজ I1 ইজ ইকুয়াল টু I2। তখন ন্যূনতম চ্যুতি কত হবে? ডেল্টা মিনিমাম বলে লেখ, ইজ ইকুয়াল টু 2I1 মাইনাস এ হবে। হ্যাঁ স্যার, এখানে I1 সমান I2 বসালে। এরপর কি করবি? অতএব I1 ইজ ইকুয়াল টু, এটাকে ওইদিকে নিয়ে চলে গেলি, ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2, এইটা। এবং ওই সময় মানে যখন I1 সমান I2 হচ্ছে, এবং সবসময় এরকম ভাবে লেখা আরো ভালো, এবং I1 সমান I2 হলে R1 সমান R2 হয়। অতএব এ সমান R1 প্লাস R2 থেকে পাই, এ সমান R1 প্লাস R2 থেকে পাই কি পাবো স্যার? স্যার R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু এ বাই 2, এইটা পাবো। হ্যাঁ স্যার। এখন তোকে প্রিজমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক করেছি,
তুই লিখবি স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1 বা মিউ সমান সাইন I1 বাই সাইন R1, তাই তো পাবো। সেই কিউ বিন্দুতে আমরা কি করব না, প্রতিসরণের জন্য স্নেলের সূত্র ইউজ করব, মানে ফার্স্ট তলে এটা পাবো। তাহলে এইখান থেকে I1 এর ভ্যালুটা বসা। দেখ I1 আমার জানা থাকবে না, আমাকে কনস্ট্যান্ট দিয়ে নিয়ে আসতে হবে, ওই জন্য এটা নিয়ে এসেছি আর ডেল্টা মিনিমাম প্রোভাইডেড থাকবে। তখন মিউ সমান হবে সাইন, বলো I1 কত আছে, I1 আছে ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2 বাই সাইন A বাই 2 অ্যান্ড দিস ইজ ইয়োর সম্পর্ক। এটাই হচ্ছে আমাদের প্রিজমের প্রতিসরাঙ্ক, মানে উপাদানের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্ক। এ তো কনস্ট্যান্ট স্যার। স্যার এই থিওরিটা ভীষণ ইম্পর্টেন্ট, শুধুমাত্র এটা তোদের বোর্ডের জন্য নয়, এটা ISC বোর্ডের জন্যও ক্লাস 12-এর ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, মানে সালে সালে পড়েছে এরকম। আজকের ক্লাসে এই ছিল, একটা আমরা অঙ্ক করব, খুব ভালো নিউমেরিক্যাল সলভ করব, করার পরে আমি দুটো নিউমেরিক্যাল কি একটা নিউমেরিক্যাল তোদেরকে করতে দেবো, সেটা বাড়ি থেকে করে আনার চেষ্টা করবি, কমেন্টে আমাকে উত্তর জানাবি, হয়েছে? তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখ যদি আমরা মিউটাকে চেঞ্জ করি, ধর একটা প্রিজম আছে, প্রিজমটা বায়ুতে আছে, যা মিউ হবে, এই মিউ তো বায়ুর একটা ভ্যালু আছে, সেক্ষেত্রে ডেল্টা মিনিমাম হবে একটা, মানে ন্যূনতম চ্যুতিকোণ হবে। আমি যদি ওই প্রিজমটাকে সেম কনফিগারেশন রেখে আমি যদি জলে ডুবিয়ে দিই, জলের প্রতিসরাঙ্ক আলাদা, ডেল্টাও চেঞ্জ হয়ে যাবে, ডেল্টা মিনিমাম মানে চ্যুতিকোণও কী হবে, চেঞ্জ হয়ে যাবে। এবার দেখ কীভাবে চেঞ্জ হবে, দেখ স্যার সাইন থিটা, এ তো কনস্ট্যান্ট, বাদ দিয়ে দাও, তাহলে সাইন কি, ডেল্টা মিনিমাম বাড়লে সাইন বাড়বে, এ বাড়লে এ বাড়বে, তবে সাইন মানে নো প্রবলেম। মিউ যদি বেড়ে যায় প্রতিসরাঙ্ক বেশি হবে, বায়ু থেকে অন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক কী হয়, বেশিই হয়। তার মানে অন্য যে কোনো মাধ্যমে, বায়ু ছাড়া অন্য যে কোনো মাধ্যমে তুই নিয়ে গেলে ন্যূনতম চ্যুতিকোণের মান বৃদ্ধি পাবে। কেন বললাম স্যার, এই কনসেপ্টের উপরে তোকে কোশ্চেন দেবে, এই কনসেপ্টের উপরে খুব ভালো ভালো নিউমেরিক্যালস হয়। তার মানে তুই কোনো প্রিজম বায়ুতে যা তার ন্যূনতম চ্যুতিকোণ, সেই প্রিজমটাকে সেম কনফিগারেশন রেখে যদি আমি কোনো জলে ডুবিয়ে দিই বা কোনো লিকুইডে ডুবিয়ে দিই অন্য প্রতিসরাঙ্ক বিশিষ্ট, অবভিয়াসলি বায়ুর থেকে অন্য সবার কি প্রতিসরাঙ্ক বেশি হবে, প্রতিসরাঙ্ক বাড়লে চ্যুতিকোণের মান বাড়বে। স্যার এই কনফিগারেশনের উপর ভালো মানে এই থিওরিটার উপরে খুব ভালো কোশ্চেন হয়, নিউমেরিক্যালস বিশেষ করে খুব ভালো হয়। তো দেখ চল, আমি এইখানে দেখ একটা কোয়েশ্চেন নিয়েছি, হ্যাঁ যারা কোশ্চেনটা পড়ছিস তারা বুঝতে পেরেছিস হয়তো যে এই কোশ্চেনটা ক্লাস 10-এ ছিল, রায়ান মার্টিনের কোশ্চেন পেপারে ছিল। তো স্যার একটি সমবাহু প্রিজম মানে কি স্যার, প্রিজমের প্রতিসারক কোণ কত হবে, সমবাহু মানে 60 ডিগ্রি। ভেরি গুড, ফার্স্ট কন্ডিশন এটা পেয়ে গেছি এইখান থেকে। মিউ তোকে বলে দেওয়া আছে, মিউ ইজ ইকুয়াল টু 3/2, দ্যাট মিনস 1.5। মধ্যে দিয়ে একটি আলোক রশ্মি এমনভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান, তার মানে I1 ইজ ইকুয়াল টু I2। ও আচ্ছা, তার মানে ন্যূনতম চ্যুতি হবে, চ্যুতিটা কি ন্যূনতম, এবং কোণ দুটি চ্যুতিকোণের এত অংশ, তার মানে I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু 3/4 টাইমস অফ ডেল্টা মিনিমাম। সেক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো, চ্যুতিকোণ সর্বনিম্ন হবে বা জানি, ওটাই বার করতে বলেছে। তাহলে এইখান থেকে আমি I1 জানি, মিউ জানি, এ জানি, তুই আমাকে বল এইখান থেকে কি আমি বলতে পারবো ডেল্টা মিনিমাম ইজ ইকুয়াল টু 4/3 অফ I1? হ্যাঁ স্যার। এখন তুই কি জানতিস, মিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম, সাইন ডেল্টা মিনিমাম প্লাস A/2 বাই সাইন A/2।
দেখ আমার তো তোকে এখানে বলে নে ন্যূনতম চ্যুতি কোণ, কিন্তু কন্ডিশন দেওয়া আছে, তাহলে আমি এটা দিয়ে হলে তাড়াতাড়ি অঙ্ক হবে, আমার অঙ্ক তাড়াতাড়ি হবে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো 3/2 ইজ ইকুয়াল টু সাইন অফ, দেখ ও বাবা I1টা দরকার না, I1টা দরকার, ডেল্টা মিনিমাম মানে হচ্ছে I1 বলে দেয়া নেই, চ্যুতি কোণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, হয়ে যাবে। ডেল্টা মিনিমাম সমান লেখ কত, 4/, ও না চাপ আছে, আচ্ছা ঠিক আছে কর না, কর। 4I1/3 প্লাস 4I1/3 প্লাস 60/2, বাবা এটা দিয়েও হবে, হবে না তা নয়, অন্যভাবেও করা যায়, দেখাচ্ছি দুটোভাবেই করাবো। দেখ তাহলে এইখান থেকে সাইন সাইন এখান থেকে লেখ 4I1/3 প্লাস 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 60°/2, আর এটা হচ্ছে সাইন A/2 মানে হচ্ছে 30°, সাইন A/2 মানে এ তো 60°, 60°/2 সাইন 30। তাহলে এইখান থেকে পাবি সাইন ডেল্টা মিনিমাম মানে 4I1/3 প্লাস 60°/2 ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু সাইন 30, সাইন 30 মান কত, হাফ। তার মানে এইখান থেকে তুই পাবি, ওরে বাবা প্রচুর খাটুনি হয়ে যাবে যে রে, প্রচুর খাটুনি হয়ে যাবে বুঝলি, এটাকে ডেল্টা মিনিমাম লিখে দিলেই ভালো হতো, এটাকে ডেল্টা মিনিমাম লিখে দিলেই ভালো হতো, এটা একেবারে ডেল্টা মিনিমামই রাখ বুঝলি, সুবিধে পাবো, সুবিধে পাবো, ডেল্টা মিনিমাম, এটা ডেল্টা মিনিমাম, তার মানে এইটা তোর হয়ে যাবে 3/4, তার মানে ডেল্টা মিনিমাম প্লাস 60°/2 ইজ ইকুয়াল টু 3/সাইন ইনভার্স 3/4, বাবা কি অসল করে। তাহলে এইখান থেকে তুই পাবি ডেল্টা মিনিমাম বাই 2 প্লাস 30° ইজ ইকুয়াল টু, এইটার ভ্যালুটা তোকে বার করতে হবে। তাহলে এইখান থেকে তুই ডেল্টা মিনিমাম পাবি, এই যে ভ্যালুটা বেরোবে সেটা -30° ইন্টু 2 সেটা হচ্ছে ডেল্টা মিনিমাম ভ্যালু বেরোবে। তো বেসিক্যালি এরকম করলেও তোর উত্তর আসবে, আমরা একটু অন্যভাবে করি, আমরা অন্যভাবে করার চেষ্টা করি, এটাতে বেশি খাটুনি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে ওইটা দিয়ে করলে সুবিধা হতো, আমি মনে করেছি I1টা বার করতে হবে, ওই জন্য আমি ওইটা দিয়ে রেখেছি, আমি খেয়াল করিনি যে চ্যুতি কোণ। চলো চ্যুতি কোণটা বার করতে হবে, আমরা অন্য ফর্মুলা ইউজ করে করব। আগে তুই বল আমাকে I1 সমান I2 হয়, I1 সমান I2 মানে আমি ক্লিয়ারলি বলতে পারি যে আমার R1 সমান কত হবে, A/2, দ্যাট মিন্স R1 ইজ ইকুয়াল টু 30°। তাহলে স্নেলের সূত্রানুযায়ী কি ছিল বলো, সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1। স্যার এইটা হলে এইটা হয়, মিনিমাম চ্যুতি কোণ হবেই বলে দিয়েছে এখানে, তোকে কন্ডিশন সেটা দিয়েছে। তাহলে সাইন I1 বা সাইন I1 মানে কত আছে, I1 মানে হচ্ছে 3/4 ডেল্টা সাইন I1টা রাখ সমান মিউ হচ্ছে 3/2 ইন্টু সাইন 30, বা I1 ইজ ইকুয়াল টু 3/4, সাইন 30 মান কত, হাফ, সাইন 30 মান হচ্ছে হাফ, 3/2, আচ্ছা, বা I1 মানে কত হয়, আচ্ছা এটা সাইন I1 করতে হবে, এটা সাইন I1 করে দে, সাইন I1, এবার দেখ I1 মানে কি জানি, সাইন ইনভার্স 3/4
I1 তো আমাকে বার করতে বলেনি, আমাকে বলেছে মিনিমাম, ডেল্টা মিনিমাম। তাহলে 3/4 টাইমস অফ ডেল্টা মিনিমাম ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। দেখ আমার কাছে ক্যালকুলেটার নেই, নাহলে এক্ষুনি করে দিত। ডেল্টা মিনিমাম ইজ ইয়োর সাইন ইনভার্স 4/3/4, সাইন ইনভার্স 3/4, সাইন ইনভার্স 3/4, সাইন ইনভার্স 3/4। স্যার এটা গুণ হবে, 3/4টা উপরে যাবে 4 আর নিচে আসবে 3। দিস উইল বি ইয়োর অ্যান্সার। তো আমার কাছে ক্যালকুলেটার নেই, নাহলে আমার এক্ষুনি হয়ে যেত। সাইন ইনভার্স 3/4 কত হবে? 1-এর থেকে একটু কম, এর বেশি আসবে, যে কোনো ভ্যালু আসবে সেটা বসিয়ে ক্যালকুলেট করবি, চলে আসবে। তো দেখ দুদিক থেকেই কিন্তু একই উত্তর আসবে, দুটো যে পদ্ধতি করালাম দুটো থেকেই একই উত্তর আসবে, কম্পারেটিভলি এখানে ইজি। আর একটা কোশ্চেন এইখানে দেখ, দুটো কোশ্চেন দিয়েছি, 1 নম্বর 2 নম্বর। এই দুটো কোশ্চেন তুই নিজে বাড়িতে সলভ করবি, করে কমেন্ট সেকশানে আমাকে অ্যান্সার পাঠাবি। আমি ডেফিনেটলি তোর কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে না ভুল আছে আমি রিপ্লাই দিয়ে দেবো। এই ছিল আজকের ক্লাস। বেসিক্যালি আমরা প্রিজমের নর্মাল প্রিজমটা পড়ে ফেললাম। এর পরের পার্ট মানে পার্ট 4-এ আমরা পাতলা প্রিজম মানে থিন প্রিজমের জন্য যে সমস্ত থিওরিজগুলো আছে সেগুলো পড়ে ফেলবো। তাহলে আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা শুরু করব লেন্স, গলীয় তলে বা গলীয় লেন্সে প্রতিসরণ। এরকমভাবেই চলতে থাকবে, পড়াশোনা করতে থাক, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাক। এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি প্রতিসরণেরও কি করব, অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে দেবো। তোরা বাড়িতে প্র্যাকটিস কর, সব কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে। যাবতীয় কোশ্চেন যেমনভাবে ঘুরিয়ে দিতে পারে সেই রকমভাবে আমি করে দিচ্ছি। তো এই ছিল, চলো ভালো করে পড়াশোনা করো।